মধুপুর গ্রামে হরিহর নামে এক কৃষক বাস করে। হরিহরের দুই ছেলে। ছোট ছেলে সুমল ছিল ভীষণই পরিশ্রমী। সে রোজ সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে যেত। অপরদিকে বড় ছেলে বিমল ছিল ভীষণই অলস প্রকৃতির। সে যখনই জমিতে চাষবাস করত, নিজের অলসতার জন্য সে কোনোবারই ভালো ফসল ফলাতে পারত না। এর জন্য হরিহর সর্বদাই তার বড় ছেলে বিমলকে নিয়ে ভীষণ চিন্তায় থাকত। বাবা বিমল, তোকে নিয়ে তো আমার বড্ড চিন্তা হয় বাবা। কেন বাবা? তুই প্রত্যেক বছর খেতে চাষ করে লাভের ফসল একবারও ঘরে তুলতে পারিস না। অন্যদিকে তোর ভাইকে দেখ, ও খেতে চাষ করলে সময় মতো আগাছা পরিষ্কার করে জল দেয়। এই জন্য ওর ক্ষেতের ফসল খুব ভালো হয়। তুই তোর ছোট ভাইকে দেখেও তো কিছু শিখতে পারিস বাবা। তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে ডেকেছো বাবা? শেষে কিনা আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে চাষবাসের জ্ঞান নেব? এসব কথা লোকে শুনলে তো আমার উপর ছিছি করবে। শোন বাবা, তুই মিছে মিছেই রেগে যাচ্ছিস। আমি তোকে সেরকম কিছু বলিনি। তাহলে তুমি কি বলতে চাও বাবা? আমার মাথায় বুদ্ধি কম? আমি বুদ্ধু? শোনো বাবা, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি রয়েছে, তাই এসব কথা তোমার ছোট ছেলেকে শুনিও। এখন আমি চললাম। কিরে হারু, তোর খেতে এবার দেখলাম ভালোই পটল হয়েছে। হ্যাঁ গো দাদা, ওই আর কি। তা কেমন টাকা উপার্জন হচ্ছে? এই তো দাদা, আজ সকালে হাটে নিয়ে গিয়েছিলাম, 20 টাকা কেজি দরে 18 কেজি বেচে এলাম। তাহলে তো ভালোই দাম পাচ্ছিস রে। হ্যাঁ গো দাদা, পটলের ফসলটা এবার আমার ভালোই হয়েছে। এই বিমল, কোথায় যাচ্ছিস? এদিকে শোন। অপুদা, বলো, ডাকছো কেন? কিরে, তোকে এত রাগান্বিত দেখাচ্ছে কেন? আর বলো না অপুদা, সকাল সকাল বাবার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কেন রে, তোর বাবা আবার তোকে কি বলেছে? তোমরাই বলো তো অপুদা, আমার মাথায় কি বুদ্ধি কম আছে যে আমায় ছোট ভাইয়ের কাছে খেতে ভালো চাষ কিভাবে করা যায় তার পরামর্শ নিতে হবে? ও, এই জন্য রেগে আছিস? তোর বাবা যদি তোকে এ কথা বলে থাকে তাহলে ভারী অন্যায় করেছে। আরে আমরা তো জানি এই মধুপুর এলাকায় সব থেকে বুদ্ধিমান ছেলে হলি তুই। তোর বুদ্ধি শুনে আমরা কত উপকার পেয়েছি। তোর মাথায় এত বুদ্ধি থাকার পরেও শেষে কিনা তোর বাবা এভাবে বলল। তাহলেই বোঝো অপুদা, বাবার এই কথা শোনার পর কার রাগটা না উঠবে। তবে অপুদা, তোমার একটা কথা শুনে আমার খুব ভালো লাগলো। কি কথা রে বিমল? এই যে তুমি এক্ষুনি বললে না, আমার মতো বুদ্ধিমান ছেলে আর একটাও এই মধুপুর এলাকায় নেই, এটা শুনে আমার খুব ভালো লাগলো। তোমরাই একমাত্র আমাকে ভালোভাবে বোঝো। হ্যাঁ রে, তুই তো বাজারের দিকে যাচ্ছিলি। তা তুই বাজারে কি করতে যাচ্ছিলি? এই তো এবার ধান চাষ করব, তাই ধানের বীজ আনতে যাচ্ছিলাম। তাহলে অপুদা, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, এখন আমি যাই। আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, লোকে বলে তাই, এই কথা শুনে আমি বড়ই শান্তি পাই। হো 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 হো, লা 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 লা। কি ব্যাপার বলো তো অপুদা, এই বোকা বিমলটা যখনই তোমার সঙ্গে কথা বলতে আসে তখনই তুমি ওর সঙ্গে তেল মেরে কথা বলো কেন? আরে আমি কেন, এই গ্রামের সবাই ওর সঙ্গে এভাবেই কথা বলে। সবাই কেন আবার ওর সঙ্গে এইভাবে কথা বলতে যাবে? আরে বিমল আমাদের প্রত্যক্ষভাবে উপকার না করলেও পরোক্ষভাবে এই গ্রামের সবাই ওর কাছ থেকে উপকার পায়। তাই নাকি? সেটা আবার কি করে? তবে শোন, এই মধুপুর এলাকায় ভালো চাষবাস হয় এমন জমি রয়েছে 50 বিঘার মতো। তার মধ্যে অর্ধেকের বেশিরভাগটাই রয়েছে ওই বিমলদের কাছে। এইবার ভেবে দেখ, গ্রামের সবাই যদি ওকে বোকা বোকা বলতে শুরু করে তাহলে তো ও আমাদের উপর রেগে যাবে। আর রেগে গিয়ে যদি খেতে ভালো ফসল ফলাতে শুরু করে তাহলে যে পটল আজ তুই বাজারে 20 টাকা দরে বিক্রি করলি, সেই পটল আজ তোকে অর্ধেক দামে বিক্রি করে আসতে হতো। সত্যি অপুদা,
আমি তো এই ব্যাপারটা ভেবে দেখিনি। আরে শোন শোন, আরও আছে। ও আমাদের আরও একভাবে উপকার করে। সেটা কিভাবে? এই যে দেখলি না, কিছুক্ষণ আগে বিমল বলে গেল এবার তার জমিতে ধান চাষ করবে। এই ধান চাষের কিছুদিন পর তার জমিতে গিয়ে দেখিস ধান গাছ খুঁজে পাবি না, মনে হবে যেন ঘাস ক্ষেত। আরে তোর বউ আর আমার বউ রোজই তো ওদের খেতে ঘাস তুলতে যায়, আর সেই ঘাস খেয়েই তো আমাদের বাড়ির গরু ছাগলগুলো বেশ নাদুস নুদুস হয়েছে। সত্যি অপুদা, তোমার মাথায় বুদ্ধি আছে বটে। আমি তো এতটা গভীরে ভেবে দেখিনি। আজ থেকে তাহলে আমিও ওর সঙ্গে এইভাবেই তেল মেরে কথা বলবো। এইবার আমি বাবাকে দেখিয়ে দেব আমিও ভালো ফসল ফলাতে পারি। হে হে। দাদা, তুমি এত ঘন করে ধান গাছের চারা রোপণ করছো কেন? এরকম করে কে ধান চাষ করে? এভাবে কখনোই ভালো ফসল পাওয়া যায় না। ওই এলেন একজন আমায় জ্ঞান দিতে। না না দাদা, আমি তোমায় জ্ঞান দিচ্ছি না। তুমি এত দেরি করে ধান গাছের চারা রোপণ করছো তাই বলছিলাম। আর কিছুদিন পর তো বর্ষা শুরু হবে, আর সেই সময় এই জমিগুলো তো জলের তলায় থাকবে। তাহলে ফসল তুমি তুলবে কখন? তোকে আর কষ্ট করে আমায় জ্ঞান দিতে হবে না। আমি জানি তুই আমায় হিংসে করিস, আর বর্ষা আসতে এখনো অনেক দেরি আছে। এখন তুই যা তো এখান থেকে, আমার কাজে বিরক্ত করিস না। কিছুদিন পর দেখা গেল সুমল বর্ষা আসার আগেই তার ক্ষেতের সমস্ত ফসল কেটে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে তার ভাই বিমল অসময়ে ধান গাছের চারা রোপণ করার জন্য তার সমস্ত ফসল জলের তলায় চলে যায়। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। এবছরও আমার সমস্ত ফসল জলের তলায় চলে গেল। হরিহর মারা গেলে তার সমস্ত সম্পত্তি দুই ভাই নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে বউ ঘরে আনে। বুঝলে গিন্নি, এবার একটা ভালো বুদ্ধি খুঁজে পেয়েছি। এবার আমি বাজারে গিয়ে সমস্ত দোকান ঘুরে দেখব কোন ফসলের দাম বেশি। তারপর সেই ফসলের বীজ কিনে এনে আমার ক্ষেতে ফলাবো। তাহলেই আমি অনেক টাকা লাভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বিয়ের 2 বছর তো হলো, কত বুদ্ধিই না করলে, কোনোটাই তো কাজে দিল না। উল্টে বিয়ের আগে আমায় যত সম্পত্তির কথা বলেছিলে তার অর্ধেক তো মোড়ল মশাইয়ের কাছে বন্ধক রেখে দিয়েছো। না না গিন্নি, এবার আমি সফল হবই। আমার বুদ্ধির উপর আমার পূর্ণ আস্থা আছে। তুমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়া আর ঈশ্বরের কাছে কি বা চাইবো? ওদিকে তোমার ভাইকে দেখো, দিন দিন কত উন্নতি করছে। কই গো গিন্নি, কোথায় গেলে? বাইরে এসো। কি হলো গো, ডাকছো কেন? এই তো, বাজারের ব্যাগটা রাখো। কি হলো, তুমি আবার কোথায় চললে? আমি জমিতে যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। এই তো এক্ষুনি বাজার থেকে এলে, দুটো দানা মুখে দিয়ে যাও। না গো গিন্নি, এখন খাওয়ার সময় নেই। খেতে অনেক কাজ পড়ে আছে, আমি দুপুরে এসে খেয়ে যাব। দাদা, আপনি বলুন তো, আপনার দোকানের সবথেকে দামি সবজি কোনটা? এই তো ফুলকপি 50 টাকা কিলো। তা বলুন ক কিলো দেব? এই তো পেয়েছি। পুরো বাজারের মধ্যে এই ফুলকপি তো দেখছি সব থেকে দামি। তাহলে কাল থেকে আমার ক্ষেতে এই ফুলকপির বীজ রোপণ করার কাজে লেগে পড়ব। এবার আমায় কে আটকায়? এইবার তো আমি বড়লোক হবই হব। কি দাদা বলুন ক কিলো দেব? আরে না না, আমার কিছু লাগবে না, আমি শুধু দাম জিজ্ঞেস করছিলাম। আজব লোক তো। সরুন তো মশাই এখান থেকে, বউনি সময় বিরক্ত করবেন না। এই তো আমার ফুলকপির বীজ রোপণ করা শেষ হলো। এখন শুধু সময়ের অপেক্ষা, তারপরেই হে আমি হব লাখপতি। ফুলকপি নিয়ে যান, ফুলকপি, তাজা তাজা টাটকা ফুলকপি। দাদা, ফুলকপি কত করে? 50 টাকা কিলো। কে? 50 টাকা কিলো?
আপনি কি মশাই আমার সঙ্গে মশকরা করছেন? এই গরমের দিনে কেউ কি ফুলকপি খায়? তাই যে আপনি এত চড়া দামে বিক্রি করছেন? আপনার নেওয়ার হলে নিন, না হলে কেটে পড়ুন তো এখান থেকে। আমার ফুলকপি নেওয়ার অনেক খদ্দের আছে। বিমল ফুলকপিগুলো নিয়ে সারাদিন বাজারে বসে থাকে, কিন্তু তার একটা ফুলকপিও বিক্রি হয় না। কি গো, একটা ফুলকপিও তো দেখছি বিক্রি হয়নি। হ্যাঁ গো গিন্নি, কেউ একটা ফুলকপিও কিনতে আসেনি। সময় ছাড়া অসময়ে ফুলকপির চাষ করলে তোমার ফুলকপি কে কিনবে? বাড়ির বউয়ের মতন থাকো, আমার কানের কাছে এত ঘ্যান ঘ্যান করো না তো। এমনিতেই দেখছো আমার অনেকগুলো টাকা লোকসান হয়ে গেল, তার উপর আবার আমায় জ্ঞান দিচ্ছ। মোড়ল মশাই বাড়িতে আছেন? আরে বিমল, তা কি মনে করে? মোড়ল মশাই, আমি আরও 1 বিঘা জমি আপনার কাছে বন্ধক রাখতে এলাম। তা বিমল, তোমার প্রায় সব জমি তো আমার কাছে বন্ধক রেখে দিয়েছো। আরও কি কোনো জমি অবশিষ্ট আছে? হ্যাঁ মোড়ল মশাই, এখনও 1 বিঘা জমি অবশিষ্ট আছে। তা বাপু বিমল, কয়েক বছর ধরেই তো দেখছি আসছো আর জমি বন্ধক রেখে যাচ্ছ। জমিগুলো ছাড়াবার কি কোনো পরিকল্পনা নেই নাকি? এই তো মোড়ল মশাই, আর কিছুদিন অপেক্ষা করুন। বড়লোক হলেই আমি আপনার কাছ থেকে আমার সমস্ত জমি ছাড়িয়ে নিয়ে যাব। তাহলেই ভালো, এই নাও টাকা। হে ঈশ্বর, আমার স্বামীর মাথায় তুমি একটু বুদ্ধি দাও। সমস্ত জমি মোড়ল মশাইয়ের কাছে বন্ধক রাখতে রাখতে আর মাত্র 1 বিঘা জমিই অবশিষ্ট আছে। হয়তো আর কিছুদিন গেলে বাকি জমিটুকুও আমার স্বামী মোড়ল মশাইয়ের কাছে বন্ধক রেখে দিয়ে আসবে। তখন আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দয়া করো ঈশ্বর, আমাদের দয়া করো। বৌমা, বৌমা, বাবা, আপনি এসেছেন? শোনো বৌমা, আমি তোমাদের একটা উপায় বলে দিতে এসেছি। যদি আমার কথা শোনো, তাহলে তোমাদের দুর্দশা শেষ হয়ে যাবে। কি উপায় বাবা? মন দিয়ে শোনো তবে। কাল তোমার স্বামীকে যে করে হোক ক্ষেতে চাষ করার জন্য পাঠাবে। সেই ক্ষেতে চাষ করার সময় সে একটা স্বর্ণমোহরের হাড়ি পাবে, কিন্তু সেখান থেকে সে 5টা করে স্বর্ণমোহর প্রতিদিন বাড়ি নিয়ে আসতে পারবে। তবে মনে রেখো, 5টার বেশি স্বর্ণমোহর যদি সে বাড়িতে নিয়ে আসে, তাহলে এর ফল কিন্তু বিপরীত হবে। ঠিক আছে বাবা। কি গো, শুনছো? কি হয়েছে? কাল আমার স্বপ্নে বাবা এসেছিলেন। তিনি বললেন, আজকে যদি তুমি জমিতে চাষ করতে যাও তাহলে স্বর্ণমোহর পাবে। তবে সেখান থেকে 5টি করে স্বর্ণমোহর প্রতিদিন নিয়ে আসবে। যদি তার বেশি স্বর্ণমোহর বাড়িতে নিয়ে আসো তাহলে তার ফল ভালো হবে না, এমনটাই তিনি জানিয়ে গেছেন। আরে ধুর, এমনটা কখনো হয় নাকি? হ্যাঁ গো, আমি তোমার কাছে কোনো দিনই কিছু চাইনি। আজকে শুধু বলছি, তুমি আমার এই কথাটা রাখো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি যাচ্ছি। নিজের বউয়ের কথায় বিমল জমিতে চাষ করতে শুরু করলে সত্যি সত্যিই সে স্বর্ণমোহরের দেখা পায়। কিন্তু এতগুলো স্বর্ণমোহর একসাথে দেখে সে নিজের লোভ সামলাতে পারে না। আমার বউ তো দেখছি ভীষণই বোকা মহিলা। নইলে কেউ বিধাতার দেওয়া এমন উপহার পেলে জমিতে ফেলে যায়? আমি বরং গোটা হাঁড়িটাই বাড়িতে নিয়ে যাই, তাহলে আমায় আর রোজ রোজ জমিতে আসতে হবে না। গিন্নি, ও গিন্নি, এই দেখো আমি কি নিয়ে এসেছি। বিমলের বউ বাইরে আসলে বিমল সেই জমি থেকে আনা মোহরের হাঁড়িটা উল্টে দিতেই সেখান থেকে মোহরের বদলে ছাই বেরিয়ে আসতে থাকে। এ কি, মোহরগুলো কোথায় গেল? এই হাড়ির ভিতর এত ছাই এলো কোথা থেকে? হায়রে আমার পোড়া কপাল, ওনাকে বলেছিলাম 5টা করে মোহর নিয়ে আসতে। এই সব হয়েছে তোমার জন্য, সবই তোমার লোভের ফল। তুমি ঠিকই বলেছ গিন্নি, সবই আমার লোভের ফল। তোমার কথা শুনে যদি আমি রোজ 5টা করে মোহর নিয়ে আসতাম, তাহলে হয়তো আজ থেকে আমাদের দুর্দশা শেষ হয়ে যেত।
কিছুদিন পর দেখা গেল বিমল তার সেই 1 বিঘা জমিতে ধান গাছের চারা লাগিয়েছে। তবে তার জমিতে পাওয়া মোহরের লোভ সে এখনো ভোলেনি। তাই সে রোজ জমিতে আসতো আর ধান ক্ষেতের ফাঁকা অংশে হাত দিয়ে হাঁচড়াতে থাকতো, এটা ভেবে যদি সে আবারও মোহর পায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। রোজ রোজ ক্ষেতে হাঁচড়ানোর কারণে বিমলের অজান্তেই ক্ষেতের সমস্ত আগাছা পরিষ্কার হয়ে যায় এবং এবছর অনেক ভালো ফসল হয়। দেখেছো তো বিমল দাদা, চাষের ক্ষেতের ভালো করে পরিচর্যা করলে কত ভালো ফসল পাওয়া যায়। হ্যাঁ রে ভাই, তুই ঠিকই বলছিস। আমি মিছিমিছেই এতদিন অলস হয়ে ঘরে বসে থাকতাম। ভালো ফসল কিভাবে ফলাতে হয় এটা আমি জানতামই না। গিন্নি, দেখো দেখো, এবার আমাদের ক্ষেতে কত ভালো ফসল হয়েছে। ওমা, তাই তো দেখছি গো। এবার এই ক্ষেতের ফসলগুলো বেচে ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু জমি তুমি ছাড়িয়ে নেবে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, এবার থেকে তাই হবে। এভাবেই বিমল প্রতি বছর ভালো ফসল ফলাতে থাকে আর মোড়ল মশাইয়ের কাছ থেকে একে একে তার সমস্ত জমি ছাড়াতে থাকে।